যে কিভাবে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হয় বা স্মার্ট অবজেক্ট আসলে কি। তো এখন আমরা যদি নাই দেখি কখনো স্মার্ট অবজেক্ট, তাহলে তো বুঝবো না যে আমি যদি বেদিক বলে শেষ করে ফেলি, কথা বলে শেষ করে ফেলি, স্মার্ট অবজেক্ট সম্পর্কে তো আমরা জানি না। স্মার্ট অবজেক্টে লাফালাফি করে লাভ আছে? আগে আমাদের দেখতে হবে এটা দেখতে আসলে কেমন, ওটা আসলে কি, তাই না? দেন আমাদের দুইটার সাথে কম্পেয়ার করতে হবে যে স্মার্ট অবজেক্ট এবং নরমাল লেভেলের ভিতরে আসলে পার্থক্যটা কোথায় বা ভিন্নতা কোথায়, তাই না? বা সুযোগ সুবিধা কোনটাতে আমরা বেশি পাই। তো আগে আমাদের দেখতে হবে নরমাল লেয়ার কোনটাকে বলে আর স্মার্ট অবজেক্ট আসলে কোনটাকে বলা হয়। তো আমরা ফটোশপে যখন কোনো ফাইল ওপেন করি, একটা আসে আমাদের কি ব্যাকগ্রাউন্ড হিসেবে, তাই না? এটার উপর যখন কোনো আমরা নতুন লেয়ার নিই, এই লেয়ারকে আসলে বলা হয় নরমাল লেয়ার, ঠিক আছে? কেন নরমাল লেয়ার বলা হয়? এটার সাথেও দেখেন এই যে নরমাল কিন্তু লেখা, দেখছেন? লেয়ার মোডটাও কিন্তু নরমাল। আমি তো ভাই ঘুমায় গেলাম ভাই। ক্লাস নিতে নিতে ঘুমায় গেলে কোনো দোষ নাই। ঘুমায় গেলে তো পিটির চামড়া থাকবে না। আমি ঘুমাতে পারবো, আপনারা পারবেন না। আচ্ছা ঠিক আছে, জাগাই দিন। তো আমরা কি বলতেছিলাম যে আমাদের হচ্ছে যখন ফটোশপে কোন লেয়ার নেওয়া হয়, লেয়ারটা আমরা কিভাবে নিই, গতদিনে আমরা দেখেছি লেয়ার কিভাবে নিতে হয়, তাই না? আমরা একটা লেয়ার শর্টকাট কন্ট্রোল শিফট এন ক্লিক করে আমরা লেয়ারটা নিতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে লেয়ার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি লেয়ার নিতে পারেন। তো একটা লেয়ার আমরা এখান থেকে করবো, তাই না? এই যে এখান থেকে প্লাস আইকন বা যেভাবে হোক আমরা যখন কোনো লেয়ার নিই, এই লেয়ারকে বলা হয় নরমাল লেয়ার। নরমাল লেয়ার। এখন বিষয় হচ্ছে ভাই নরমাল লেয়ার তো বুঝলাম, কি হয়েছে? হ্যাঁ অন আছে রেকর্ডিং। আমরা তো এই নরমাল লেয়ারটা বুঝলাম, কিন্তু বিষয় হচ্ছে ভাই আমাদের স্মার্ট অবজেক্টটা আবার কি ভাই? এখন এই মাউসের রাইট পাশে লেয়ারের উপর ক্লিক করলে দেখবেন একটা অপশন এখানে দেখা যায় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাই না? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করলাম, আমাদের এই লেয়ারের সাথে একটা ছোট একটা আইকন তৈরি হচ্ছে, তাই না? এই আইকনটা দ্বারা বোঝানো হয় এই অবজেক্টটা, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, বুঝছেন? ওইটা খালি ছিল নরমাল লেয়ার, ওর কোনো মনে করেন যে রস কস নেই, ঠিক আছে? ও একদম মনে করেন সিম্পল ব্যাপার, এটা হচ্ছে কোট প্যান্ট পরা দিলাম ওর গায়ের উপরে, বুঝছেন? স্মার্ট অবজেক্ট লুঙ্গি থেকে মনে করেন যে প্যান্ট উঠে গেছে, বুঝছেন? মনে করেন যে পাটপুটি অন্যরকম ওর, তাহলে ও যেহেতু স্মার্ট, স্মার্ট অবজেক্ট না, আমি তো স্মার্ট, তাহলে ওর ব্যাপার স্যাপার তো একটু এক্সট্রা থাকবেই, তাই না? ব্যাপার তো কিছু এক্সট্রা আছে, যার কারণে ওর নামটা দেওয়া হয়েছে স্মার্ট, তাই না? তো এখন আমাদের আমাদের এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে, কেন এই স্মার্ট দেওয়া হলো এবং নরমাল লেয়ার এবং এই স্মার্ট লেয়ার স্মার্ট অবজেক্টের পার্থক্যটাই কি। দেখতে তো দুইটা অনেকটা একই রকম লাগতেছে, শুধুমাত্র স্মার্ট অবজেক্টে দেখতেছি ছোট একটা ভাই আইকন তৈরি হয়েছে, তাছাড়া কিছু না, তাই না? তো আমরা এই আইকন দেখে কিন্তু চিনতে পারবো এটা স্মার্ট অবজেক্ট কোনটা নরমাল লেয়ার, তাই না? যদি আমাদের কখনো স্মার্ট অবজেক্ট কনভার্ট করতে হয়, আমরা এখানে ক্লিক করে এই লেয়ারের উপরে লেয়ারটা সিলেকশন করে মাউসের রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা দেখতে পারি, তাই না? এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ভিতরে, অথবা লেয়ার থেকে, এখান থেকে লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারি, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা যায়? ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম। এখন বিষয় হচ্ছে এই যে স্মার্ট অবজেক্ট, এটা হচ্ছে মাউসের রাইট পাশে কোন লেয়ার সিলেকশন করে মাউসের রাইট পাশে ক্লিক করলে এখানে অপশন পাওয়া যায় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাতে ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে? এই লেয়ারটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। তো এই স্মার্ট অবজেক্ট এবং নরমাল লেয়ারের ভিতরে পার্থক্যটা কোথায় সেটা একটু আমরা দেখতে হবে। তো আমরা নরমাল লেয়ার এবং স্মার্ট অবজেক্ট যেহেতু দুইটা আলাদা ব্যাপার বলতেছি, কেন বলতেছি? কারণ ওটা স্মার্ট অবজেক্ট বলা হচ্ছে, তার মানে ওর ভিতরে কিছু ইউনিক কিছু ব্যাপার আছে, তাই না?
আমরা স্মার্ট কাদেরকে বলি? বলেন। জি, যদি অনেক সময় সরাসরি ছবি ওপেন করলে সেটা স্মার্ট অবজেক্ট আকারে আসে, ঠিক আছে, আর যেগুলো আসে না সেগুলো স্মার্ট অবজেক্ট নিয়েও করতে হয়। এখন কেন এই স্মার্ট অবজেক্ট আর কিভাবে এই স্মার্ট অবজেক্টের কারণটা কি সেটা আমরা এখন আলোচনা করলে বুঝতে পারবো, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে আমাদের এই স্মার্ট অবজেক্টের কথা বলা হচ্ছে, তাই না? কেন স্মার্ট অবজেক্ট বলা হচ্ছে? স্মার্ট অবজেক্ট বলা হচ্ছে মানে এর ভিতরে কিছু একটা এক্সট্রা আছে, আমরা বারবার যেটা বলতেছি। এখন কি সেই এক্সট্রা গুণগুলো, সেই গুণগুলো খুঁজে বের করব এবং আমরা নরমাল লেয়ারের সাথে সেটাকে কম্পেয়ার করব, ঠিক আছে। তো আমরা ফটোশপে যদি একটা নরমাল লেয়ার, এখানে এটা নরমাল লেয়ার আমরা তো সবাই বুঝতেছি কারণ এখানে কোনো আইকন নাই, তাই না? আমরা যদি এখানে কোনো কিছু ড্রয়িং করি, একটা আমরা শেপ ড্রয়িং করলাম, অর ব্যাক স্পেসে আমরা একটা কালার দিলাম কন্ট্রোল ডি ডিসপ্লে, ঠিক আছে। আমরা একটা কালার দিলাম এবং কালারটা কি করলাম বলেন তো? একটা নরমাল ফোরগ্রাউন্ড কালারটা দিলাম। এখন এইখানে কি আমরা সুন্দরভাবে রেজুলেশন, হাই রেজুলেশন একটা পিকচার দেখতে পাচ্ছি না? অনেক হাই রেজুলেশন। আমরা যদি 100% জুম মোড রাখি তাহলে এনাফ বোঝার জন্য। তবে আমরা একটু আরেকটু বাড়াই দিই, আমরা 166% আমরা 200% জুমে রাখি, তারপরে ইমেজটা অনেক হাই রেজুলেশন দেখা যাচ্ছে, তাই না? এখন বিষয় হচ্ছে এই ইমেজটা এখন আমাদের হাই রেজুলেশন দেখা যাচ্ছে, কারণ কি? আমরা অনেক বড় একটা বৃত্ত নিয়েছি, তাই না? এবং এই বৃত্তে অনেক হিউজ ডিটেইলস আছে। আমরা যদি জুম করি, একদম জুম করি, লেয়ারের একদম শেষ পর্যায়ে যাই, তাহলে আমরা কিন্তু এই পিক্সেলগুলো বুঝতে পারবো, তাই না? যে একটা ছোট ছোট পিক্সেল একটা আরেকটার সাথে যুক্ত হয়ে এই কালারগুলো আমাদের সামনে তৈরি করেছে, তাই না? দেখছেন ছোট ছোট পিক্সেল একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কিন্তু এরকম আমাদের এই কালারগুলো আমাদের সামনে শো করতেছে। এখন এরকম অনেক পিক্সেল কিন্তু এখানে আছে, পিক্সেলের সমন্বয়ে আমরা এই সামনে এই কালারটা দেখতেছি। এখন সমস্যাটা কোথায় হয়? ফটোশপে সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা তখনই হয় যখন আমরা কন্ট্রোল টি দিয়ে একটা ট্রান্সফর্ম টুল নিয়ে আসি এবং অল্ট এর সাথে যদি আমরা ছোট করি বা কোনো কিছু ক্লিক না করে এভাবে ছোট করি, আমরা ছোট করলাম, ছোট করে সাইডে ছোট করি, আমাদের ইমেজের কি রেজোলিউশন ঠিক আছে? এখনো ঠিক আছে, তাই না? আমরা এটা ঠিক লাগতেছে, আমরা বড় করি, ওকে ঠিক আছে, তাই না? ইমেজের কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমাদের ট্রান্সফর্মে কোনো কিছু হয় না, তাই না? এটা তো আমরা সবাই জানি। কিন্তু আপনি এখানে ভুল করে মনে করেন যে ডবল ক্লিক দিয়ে দিয়েছেন, ট্রান্সফর্ম টুলটা আপনার থেকে চলে গেছে, সরে গেছে। ইমেজটা এখনো আমরা 200% জুম করলেও ইমেজটা অনেকটা ক্লিয়ারই আমরা বুঝতে পারতেছি যে আমাদের ইমেজ মোটামুটি ঠিক আছে, তাই না? রেজোলিউশন ঠিক আছে। সমস্যাটা তখনই হয় যখন আমরা একটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিই এবং সেটাকে বড় করতে যাই। আমরা আগের অবস্থান আমরা মনে করেন যে ভুল করে বেশি ছোট করে ফেলছি, এখন আমরা চাচ্ছি বড় করতে। যখন বড় করতে যাচ্ছি তখন কিন্তু এই সমস্যাটা আমাদের ফেস করতে হয় যে আমাদের পিকচারের রেজোলিউশনটা নষ্ট হয়ে গেছে বা আমরা যে সিলেকশনটা করেছি সেই সিলেকশনটা আর আগের মতো অবস্থা নেই, একটা ব্লাড ভাব একটা চলে আসছে, তাই না? তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ফটোশপে যখন আমরা কোনো কিছু ড্রয়িং করি, বড় হাই রেজোলিউশনের কোনো পিকচার বা কোনো কিছু ওপেন করি হাই রেজোলিউশনের কোনো কিছু পিকচার, বা আমরা যদি হাই রেজোলিউশনের কোনো পেজে কোনো শেপ বা কোনো কিছু ড্রয়িং করি, তখন ওইটার রেজোলিউশনটা থাকে অনেক বেশি এবং ওইটাতে হিউজ ডিটেলস থাকে। তো ফটোশপ কি করে, যখন আপনি ওই পিকচারটাকে আপনি ছোট করেন, তখন ফটোশপ এক্সট্রা যে অংশগুলো আছে, এক্সট্রা যে ডিটেলস ছোট করলে প্রয়োজন নেই দেখার, ওইগুলো বাদে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো, ওই ডিটেলস গুলো নিজে থেকে ডিলিট করে দেয়। এখন নিজে থেকে যখন ডিলিট করে দেয়, এখন আমরা যখন আবার বড় করে দেখতে যাই, আমরা ট্রান্সফর্ম টুলে ডাবল ক্লিক করে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও ডিটেলস গুলো ফটোশপ অটোমেটিক ডিলিট করে দেয়। যখন মনে করেন যে আমরা এই জিনিসটা বড় করে আবার দেখতে যাব, তখন কি হয়? তখন আমাদের এই সমস্যায় পড়তে হয়, কারণ আমাদের ফটোশপে ইউজ যে ডিটেইলস ছিল আগে সেগুলো তো সব ডিলিট করে দিয়েছে, আমরা কি দেখবো, তাই না?
এখন যখন হিউজ ডিটেলস গুলো ডিলিট করে দেবে তখন আমরা যদি ওইগুলো ফলো করতে যাই, ডিটেলস যদি না থাকে আমাদের তো পিক্সেলিটি দেখাবে, তাই না? আর পিকচারটা তো খারাপই দেখাবে, তাই না? ব্যাপারটা কি তাই না? তো সেম ব্যাপারগুলো কিন্তু আমরা যদি কোনো ইমেজ ওপেন করি, ইমেজের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারগুলোই হয়। আমরা যদি একটা ইমেজ ওপেন করি unsplunk.com, ইমেজটা ওপেন করলাম, আমরা কপি করলাম ফাইল থেকে, নিউ কন্ট্রোল-V, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাই না? এই ইমেজটাকে যদি আমরা 100% জুম মোডে রাখি আমাদের ইমেজের রেজোলিউশন ঠিক আছে, অথবা আমরা এখান থেকে ফাইলের রেজোলিউশনটা বাড়াই নিই পিকচারে 300 নিই। এভাবে যদি ওপেন করি আমরা দেখেছি ইমেজের যথেষ্ট রেজোলিউশন আছে, আমাদের দেখেন 200% জুম করেও মোটামুটি ঠিক আছে, ইমেজ কোয়ালিটি ঠিক আছে। আমরা যদি আরো ভালো কোয়ালিটি সম্পন্ন কাজ চাই বা দেখতে চাই, আমরা এগুলোকে কেটে দিয়ে আমরা ইমেজটাকে ডাউনলোড করি। এটাকে সরাসরি ফটোশপে ওপেন করি। ওকে, এবার আনলক করে দিই। এখন আমাদের ইমেজটা কিন্তু অনেক বড় ইমেজ, 150% জুম করে আমরা বুঝতে পারছি ইমেজটা আমাদের যথেষ্ট ভালো আছে। কোন পিকচারের রেজোলিউশন ঠিক আছে নাকি সেটা দেখতে হলে সর্বোচ্চ আমরা জুম করে দেখতে পারবো 100%। এর উপরে দেখলে যদি কোনো পিক্সেলেট হয় তাহলে মনে কোনো সমস্যা নাই, 100% হচ্ছে পারফেক্ট। কারণ যত বেশি, এটা তো আমাদের হচ্ছে ফটোশপে তো অনেক বেশি জুম, প্রায় 12,800% জুম করে দেখার সুযোগ দেয়। এখন 12,800% যদি কোনো ইমেজ জুম করে দেখা যায়, ও তো প্রতিটা পিক্সেলই আমরা দেখতে পারবো, তাই না? আমরা যদি 12,800% জুম করি, তাই না, 12,800% যদি জুম করি, এই যে ছোট ছোট পিক্সেল, প্রত্যেকটা পিক্সেলই আমরা দেখতে পারবো না, ছোট ছোট খোপ। এই পিক্সেল গুলো কিন্তু একত্রিত কালার হয়ে কিন্তু আমাদের সামনে দেখায়। আর যখন আমরা ফটোশপে কোনো বড় ইমেজকে সেভ করি, এই কালার গুলো, কিছু কালার অটোমেটিক ফটোশপ ডিলিট করে দেয়, কিছু কালার, এক্সট্রা কালার। আমরা কি করব, এটাকে কন্ট্রোল-T দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসি, ছোট করলাম এটাকে, ঠিক আছে? এখন ছেড়ে দিই। এখন আমার মনে হচ্ছে ছোট না, আমাদের একটু বড় হলে ভালো লাগতো। যখনই আমরা এটাকে বড় করতে যাচ্ছি, পিকচারের কি অবস্থা দেখতে পেরেছেন? জুম কিন্তু 99% আছে, এই পিকচারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা, তাই না? রেজোলিউশনটা নষ্ট হয়ে গেছে, কারণ কি, আমরা যখন এই পিকচারটা ছোট করেছি, ওই ছোটর জন্য ওই ডিটেলস গুলো এনাফ, যে ডিটেলস গুলো আমাকে ফটোশপ দিচ্ছিল, এই ডিটেলসে কি আমাদের ওইখানে কোনো সমস্যা মনে হচ্ছে বলেন? সমস্যা কিন্তু মনে হচ্ছে না। ফটোশপ কিন্তু ওইটা ভেবে যে আমি ছোট করেছি মানে ফটোশপ মনে করে আমার আর ইমেজ কখনো বড় করা লাগবে না, বুঝতে পেরেছেন? আমি যখন কোনো ইমেজ ছোট করি তার মানে ফটোশপ মনে করে নেয় ওই ইমেজ আর আমাকে ছোট করা লাগবে না, ওইভাবে রাখলে হবে। তো করে কি, হিউজ ডিটেলস গুলো ডিলিট করে দেয়, যার কারণে আমরা যদি ওই পিকচারকে আবার বড় করতে যাই তখন এই সমস্যায় আমাদের পড়তে হয়, আমরা এই পিকচারগুলো সঠিকভাবে দেখতে পারি না, রেজোলিউশনটা খারাপ হয়ে যায়। তো এটার কোনো সমাধান কি আছে কিনা, তাই না? এইটার সমস্যার সমাধান হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট, যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কথা বলা হচ্ছে। এই সমস্যার সমাধান হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমরা এখান থেকে অন্য আরেকটা ইমেজ যদি ডাউনলোড করি, সাপোজ এই ইমেজটাকে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। মাউসের রাইট পাশে ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অথবা লেয়ার থেকে
স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। এখন কি করব, আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসলাম, অল্টে ক্লিক করে আমরা এটাকে ছোট করি, ঠিক আছে, ছেড়ে দিলাম ছোট করে। আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসলাম, এখন আমরা বড় করে দেখি কি হয়। আমাদের পিকচারের রেজোলিউশন কি কোনো কিছু হয়েছে? পিকচার ঠিক আছে, পিকচার রেজোলিউশন। তো স্মার্ট অবজেক্টটা আপনার কোন ইমেজের উপরে প্রোটেকশন হিসেবে কাজ করে, বুঝছেন? ওই ইমেজকে সে ক্ষতিগ্রস্ত হতে দেয় না। ওই ইমেজে না পারবেন আপনি কোনো কিছু কালার করতে, না ওই ইমেজে কোনো কিছু ডিলিট করতে সরাসরি। অর্থাৎ মূল যে আমাদের র ফাইলটা, সেই র ফাইল বা অরিজিনাল যে ইমেজটা, ওই ইমেজে আমরা চাইলেও ডিলিট করতে পারবো না, চাইলে আমরা ওই ইমেজে কোনো এডিটিং করতে পারবো না, চাইলে আমরা ওই ইমেজটাকে রেজোলিউশনটা নষ্ট করতে পারবো না, বা ফটোশপ চাইলে ইচ্ছা করলেও ফটোশপ ওই রেজোলিউশনটা ডিলিট করতে পারবে না, বা হিউজ ডিটেলস গুলো ডিলিট করে দিতে পারবে না, যখন এটা আমাদের কিসি মোডে থাকবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অবস্থায় থাকবে, তাই না? যখন এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অবস্থায় থাকবে তখন কি হবে বলেন? ফটোশপ নিজের ইচ্ছা করলেও কি পারবে রিমুভ করতে? পারবে না, কারণ এটা একটা প্রোটেকশন হিসেবে আপনার ইমেজের উপরে কাজ করবে। যেমনটা একটা মোবাইলের উপরে আপনার স্ক্রিন পেপার কাজ করে প্রোটেকশন হিসেবে, আপনার মোবাইলটাকে রক্ষা করে, তেমনি এই স্মার্ট অবজেক্ট কোন লেয়ারের অবজেক্টটাকে রক্ষা করে, তাই না? ঢালের মতো। তো নরমাল অবজেক্ট, নরমাল লেয়ার এবং স্মার্ট অবজেক্টের ভিতর পার্থক্য কি? নরমাল লেয়ারে আমরা যখন কোনো কিছু ডিজাইন করি বা নরমাল লেয়ারে যখন কোনো কিছু ওপেন করি, সেটা যদি আমরা ফটোশপে ছোট করি ভুল করে, এবং সেটাকে যদি পরবর্তীতে আমাদের বড় করতে হয়, তাহলে কি হবে বলেন তো? আমাদের রেজোলিউশনটা খারাপ হয়ে যাবে। তো যখন আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব, তখন আমরা ছোট করি বড় করি কোনো সমস্যা নেই, আমাদের রেজোলিউশন নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের নরমাল লেয়ারে আমরা চাইলেই যে কোনো কালার অ্যাড করতে পারি নিজের মতো করে সরাসরি এখান থেকে, তাই না? যে আমার এতটুকু অংশ আমরা এখানে কোনো কালার অ্যাড করতে চাচ্ছি, কালার অ্যাড করলাম। কোনো কিছু রিমুভ করতে চাচ্ছি, ওকে, আমরা এখান থেকে এতটুকু রিমুভ করতে পারি। কিন্তু যখন আপনার লেয়ারটা স্মার্ট অবজেক্ট অবস্থায়, তখন আপনি চাইলেও কালার করতে পারবেন না। কালার করতে হলে আগে আপনাকে রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করে নিতে হবে, এরকম অপশন আসবে। অথবা এখানে ব্রাশ টুল দিয়ে ডিলিট করতে পারবেন না, আপনাকে রাস্টারাইজ লেয়ারে অর্থাৎ নরমাল লেয়ার আগে আপনাকে এটাকে কনভার্ট করতে হবে। যদি নরমাল লেয়ার অবস্থায় না থাকে, তাহলে আপনি এটা কখনোই এখানে চেঞ্জ করতে পারবেন না বা কালার অ্যাড করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভাই যদি আমার এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগে, যদি আমাদের এখানে কোনো কিছু এডিটিং করা লাগে, তাহলে আমি কিভাবে করব? আমি যদি এটাতে কোনো কিছু করতেই না পারি, কিভাবে করা যেতে পারে, তাই না? এইটার জন্য এই যে আমাদের লেয়ারে যে থাম্বনেল দেখা যায় না, এই থাম্বনেলে যদি আমরা ডবল ক্লিক করি, দেখেন নতুন একটা ইমেজ ওপেন হচ্ছে, সেম ইমেজটা নতুন একটা লেয়ারে, এই ইমেজটাই নতুন একটা লেয়ারে ওপেন হচ্ছে। আমরা কি করলাম, আমরা ডবল ক্লিক করে এই ইমেজের ভিতরে ঢুকলাম। মনে করেন এই ইমেজের উপরে কাচের একটা দরজা লাগানো রয়েছে, বুঝছেন? আপনি আপনার সামনে একটা কাচের দরজা আছে, আপনি দরজাটা ডবল ক্লিক করলেন, দরজাটা খুলে গেল, আপনি দরজার ভিতর থেকে আপনার ইমেজে আসলেন, আপনি ইমেজের ভিতরে, এখন দরজা খুলে আপনি ঘরের ভিতর ঢুকলেন। এখন আপনি ঘরে যখন ঢুকেছেন, তখন এই ঘরের সব জিনিস নিয়ে আপনি কাজ করতে পারবেন না? ডিলিট করেন বা যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আর একটা মজা কি, আপনি এখান থেকে ডিলিট করতেছেন, তাও কিন্তু এখানে সরাসরি ডিলিট হবে না। আপনি যত সময় পর্যন্ত না এটাকে সেভ দিবেন, যত সময় পর্যন্ত আপনি এটাকে সেভ দিবেন না, তত সময় পর্যন্ত এটা কিন্তু এরকম ডিলিট হবে না, এখানে আমাদের অরিজিনাল পিকচারে কোনো ক্ষতি হবে না। এখন মনে করেন আমরা এখানে কোনো কিছু এডিটিং করব, আমরা এখানে নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশটা নিয়ে অপাসিটিটা একটু কমাই দিই ব্রাশের, কিবোর্ডের ব্র্যাকেট, রাইট ব্র্যাকেট দিয়ে আমি ব্রাশের আইকনটা একটু বড় করতেছি। কিছু বললে তো শুনতে পারবেন।
আমি জাস্ট কালার দিচ্ছি, অপাসিটিটা কমালাম, কালার অ্যাড করলাম। এখন আমি যদি এখান থেকে কালারে ব্লেন্ডিং মোড নরমাল থেকে মাল্টিপল করে দিই, এখানে আমরা এই ইফেক্টে এই ইমেজের সাথে দেখতে পারবো না? যদি এই জিনিসটা যদি আমরা একাধিকবার করি তাহলে এটা ডার্কনেসটা আরো বাড়বে না? সাপোজ আমাদের আমি এটাকে 2-3টা করলাম, এই 3টা একসাথে আমি কপি করলাম, তারপরে এই 3টাকে সিলেকশন করে আমি মাউসের রাইট পাশে ক্লিক করে বলতে মার্জ দেখালাম, মার্জ করে দিলাম একসাথে। মার্জ করে আমি যদি এখন এখান থেকে মাল্টিপল করি তাহলে একটা মোটামুটি একটা দেখতে দেখার মতো একটা যাই কিছু একটা করলাম, তাই না? ডিজাইন, কালার অ্যাড করলাম। এখন এই কালারটা আমাদের কি এই পিকচারে সেভ হয়েছে? সেভ হয় নাই। এই পিকচারে কখন আসবে বা আমরা এই পিকচারে কখন দেখতে পারবো? যখন আমরা কিবোর্ডের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল এস ক্লিক করব অথবা ফাইল থেকে সেভে ক্লিক করব, অথবা আপনি যদি এখানে ক্রসে ক্লিক করেন এখানে সেভের অপশনটা আপনার সামনে আসবে, আপনি যদি এখান থেকে ইয়েসে ক্লিক করেন আপনার এই ইমেজে তখন কিন্তু এই ইফেক্টটা আসবে। ঠিক আছে? ভাইয়া কালারগুলো আর কি দেখাবেন আবার? কিছু না ভাই, নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুলটা এখান থেকে নিলাম, ব্রাশের সাইজটা আমরা ব্র্যাকেটের সাহায্যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের যে অপশনটা আছে না, লেফট সাইডেরটা দিয়ে কমানো হয়, রাইট সাইডেরটা দিয়ে বাড়ানো হয়। বাড়ালাম, এখান থেকে অপাসিটিটা 50% রাখলাম, এখান থেকে একটা করে কালার সিলেক্ট করলাম, একটা করে কালার নিচ্ছি, এখানে একটা করে ক্লিক করছি, একটা কালার নিচ্ছি, একটা করে ক্লিক করছি, এভাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্র্যাকেটে একটা করে ক্লিক করবেন, একটু করে ছোট হতে থাকবে। অথবা এখান থেকে ব্রাশে গেলে এই ব্রাশে আরো নেক্সট ক্লাসে ব্রাশ নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। এই যে কালার, কালার কোথা থেকে নেয়? কালার যেভাবে আমরা কালার সিলেক্ট করি ওইভাবে। এই যে কালার প্যানেল, এখানে কালার আছে, হ্যাঁ, যে কালার সিলেক্ট করবেন সেই কালারটা ওইখানে হবে। আমরা এগুলোকে সিলেকশন করে মাউসের রাইট পাশে ক্লিক করে মার্জ করে দিলাম। এখন এটাকে যদি নরমাল থেকে মাল্টিপলে কনভার্ট করি তাহলে এই ডার্কনেস একটা ভালো কালার চলে আসবে না, এখানে আমরা দেখতে পারবো না। বা যদি সেটাকে আমরা কমাতে চাই, আমরা এখান থেকে অপাসিটিটা কম করে সেই কালারটাও আমরা কমাতে পারি। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা এই ইমেজে অ্যাড করতে চাই আমাদের কি করতে হবে? কন্ট্রোল এস ক্লিক করতে হবে। কন্ট্রোল এস এ ক্লিক করলে কি হবে? এই কালারটা আমাদের এই ইমেজে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? অথবা কি করতে পারি আমরা? ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ ক্লিক করলে আমাদের এই ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল। বুঝতে পেরেছেন? এখন আমরা এটাকে কেটে দিই। এখন আমরা এটাকে সেভ করলাম। এখন মনে হচ্ছে সেভ করার পরে না আমাদের এই পিকচারে এই কালারটা ভালো লাগতেছে না, আমরা যেমন ছিল তেমন রাখতে চাচ্ছি। আমরা আবার এই থাম্বনেলে ক্লিক করি, এখান থেকে চাইলে এটাকে আই বাটন অফ করে রাখতে পারি, বা এখানে ক্লিক করে আমরা এই লেয়ারটা ডিলিটও করে দিতে পারি। অফ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখলাম, আমাদের এটা আবার সেম অবস্থা হয়ে গেল। এটাকে কেটে দিলাম। আবার আমার পরে মনে হচ্ছে আমার এই কালারটা দিলেই ভালো লাগতো, আমি আবার এখানে গেলাম, কালারটা দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আর আমার এখানে অ্যাড হয়ে গেল। বুঝতে পেরেছেন? যে স্মার্ট অবজেক্টের ভিতরে কিভাবে আমরা কাজ করতে পারি। স্মার্ট অবজেক্টের ভিতরে কিভাবে কাজ করতে পারি সবাইকে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি? এখন আমরা এই একটা স্মার্ট অবজেক্টের ভিতরে আবার এরকম স্মার্ট অবজেক্ট তৈরি করতে পারি। সেটার এক্সাম্পল হিসেবে আমরা একটা দেখতে পারি, ট্যাটুর কাজ দেখতে পারি, তাই না? যে রেজুলেশনটাও যাতে খারাপ হবে না, একটা স্মার্ট অবজেক্টের ভিতরে আমরা ট্যাটু নিয়ে যখন কাজ করেছি ট্যাটুর রেজুলেশনটা খারাপ হয়ে যাচ্ছে, তাই না, ছোট করতে গেলে। এখন তো আমরা যদি স্মার্ট অবজেক্টে কনভার্ট করি তাহলে কি রেজুলেশন নষ্ট হবে? সহজে হবে না।
আমরা একটা ট্যাক্টর নিয়ে আসলাম, আমরা কি অবস্থা, পুরো ব্যাকগ্রাউন্ড কালো, এদিকে কাজ করা যাবে না। আমরা অন্য কোনো ইমেজ আনবো, তার আগে একটা ইমেজ নিয়ে আসি। কোন ইমেজ অ্যাড করবো আমরা? সাপোজ এই টি শার্টে আমরা অ্যাড করতে যাচ্ছি। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করব, তার আগে একটা নতুন লেয়ারটার আগে রেজোলিউশনটা ফুল নিয়ে নিই, 300 রেজোলিউশন। ইমেজ থেকে ইমেজ সাইজ রেজোলিউশন 300। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করলাম, তাই তো? এখন আমরা এখানে ক্লিক করলাম, এইখানে আমরা চাচ্ছি ট্যাটু অ্যাড করতে। আমরা এখানে ট্যাটু অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে? এখন তো আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডের মাধ্যমে ব্যবহার করতে পারি, তাই না? করতে পারি, কিন্তু ব্লেন্ডিং মোডে দেখেন কাজ করতে গেলে এর নিচে যে আমাদের হচ্ছে ট্রান্সপারেন্সি, ওই জিনিসটাও দেখা যাচ্ছে। আমাদের এটা দরকার নেই। আমরা কি করতে পারি, এই লেয়ারটাকে আবার স্মার্ট অবজেক্ট কনভার্ট করি, ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এইটার ভিতরে স্মার্ট অবজেক্টের ভিতরে স্মার্ট অবজেক্ট করলাম, তার ভিতরে আমরা যাচ্ছি। এখান থেকে যে আমরা এটা কি করব, হোয়াইটে ক্লিক করব, কন্টিগুয়াসে টিক চিহ্ন না দিয়ে, কন্টিগুয়াসে টিক চিহ্ন না দিয়ে আমরা এখান থেকে ম্যাজিক সিলেকশন, ম্যাজিক অন টুলটা সিলেক্ট করব। যেন ম্যাজিক অন টুলের কাজ কি মনে আসতো, একই রিলেটেড যতগুলো কালার থাকবে এক সিলেকশনে ডিলিট হয়ে যাবে, তাই না? মনে আছে তো? তাহলে এটাকে ডিলিট করে দিলাম। আমরা ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আমরা এখান থেকে ইরেজার টুলটা নিব, প্রথম ইরেজার যেটা, সেটা নিয়ে এই যে নিচে যে লেখাটা আছে এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা যদি এটাকে সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে কি হবে, লোগোটা কি আমাদের পিএনজি আকারে হয়ে গেছে না? আমরা এটাকে এখন কেটে দিই। স্মার্ট অবজেক্টের ভিতরে স্মার্ট অবজেক্টে কাজ করতেছি। এখন কি করতে পারি, এই ইমেজটাকে, এই ইমেজটাতে আমরা এই লোগোটা কি করব, ঠিকভাবে বসাবো, তাই না? তো সেটা কিভাবে করতে পারি, আমরা কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম টুল নিয়ে আসতে হবে, তাই না? উপরে নাম্বার 2 যে লেয়ার, সেই লেয়ারটা থেকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল নিয়ে আসলাম। একটু জুম করি কাজের জন্য, যে এইভাবে রাখবো এখানে। এখান থেকে ওয়ার্ড, তাই না? মাউস রাইট পাশে ক্লিক করে ওয়ার্ডটা নিয়ে আসলাম। এটা ভিতরের দিকে মনে হচ্ছে একটু বাঁকা থাকলে,
পার্সপেক্টিভে যাই, পার্সপেক্টিভ থেকে পার্সপেক্টিভ ভিউটা, ওকে বুঝতে পেরেছেন? আমরা আমাদের কি করলাম, আমাদের স্মার্ট অবজেক্টের ভিতরে স্মার্ট অবজেক্ট, সেই স্মার্ট অবজেক্টে আমরা কাজ করলাম। এখন যদি আমরা এখন দেখেন আমাদের মূল ইমেজে কিন্তু কোনো কিছু হয় নাই। আমরা যদি এখন কন্ট্রোল এস দিই তাহলে এইটাও কিন্তু আমাদের এইখানে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? ক্লিয়ার? বুঝতে পেরেছেন এই বিষয়টা? জি জি হ্যাঁ, ওইটা ইমেজটা দেখেন এই পিকচারের সাথে সঠিকভাবে অ্যাডজাস্টমেন্টের জন্য। সাপোজ এটাকে আমি এই এই ইমেজটাকে আমরা যাই, এই ইমেজটাকে চাচ্ছি আমরা এই হাতের সাথে অ্যাডজাস্ট করব। সাপোজ বুঝছেন, এটাকে আমরা ছোট করে এই হাতের সাথে অ্যাডজাস্ট করব, কন্ট্রোল টি আমরা ছোট করি একটু। এখন আমরা যদি হাতের সাথে যদি এই ইমেজটাকে অ্যাডজাস্ট করতে যাই, পাখির ডানা তো আর এরকম সার হয়ে থাকতে পারে না হাতের ক্ষেত্রে, তাই না? হাতটা তো এরকম রাউন্ড আকারের। তো আমরা ওয়ার্ডে গেলে এই বিষয়গুলো কিন্তু আমরা কি করতে পারি, সেইভাবে কি আমরা সেট করে নিতে পারি না, যেভাবে আমাদের শেপ দরকার। আমাদের হ্যাঁ, আমরা এই শেপগুলোকে আমরা নিজের মতো করে নিতে পারি। বুঝতে পেরেছেন? এখন মনে করেন যে পার্সপেক্টিভ ভিউটা আমরা চেঞ্জ করতে পারি, যে হাতটা উপর থেকে নিচের দিকে আসছে, হালকা নিচের দিকে যাবে না, এই কর্নারটা ধরে যদি এভাবে নিচের দিকে দিয়ে দিই পার্সপেক্টিভটা, তাহলে কি আরো রোটেট হয়ে একদম নিচের দিকে যাচ্ছে না মনে হবে? এখন যদি এখান থেকে প্লেস করে দিই তাহলে এটা কিন্তু আমার হাতের সাথে অ্যাড হয়ে গেল ট্যাটুটা। বুঝতে পেরেছেন? এটা এইদিকে অ্যাড রোটেট হওয়ার ফলে ভালো লাগতেছে না। এখন যদি আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই তাহলে কি হবে, আমাদের এটা আমাদের এই হাতের এখানে অ্যাড হয়ে গেল, তাই না? তো স্মার্ট অবজেক্টের ভিতরে যদি কাজ করি আমরা, এখন এগুলো সব কেটে দিই, কোনো সমস্যা নেই। আমরা এই একটা লেয়ারের ভিতরে সব কিছু আছে, আমাদের এক্সট্রা কোনো লেয়ার নেওয়া লাগলো না। আমরা লেয়ার ওয়ানে ক্লিক করে আমরা হচ্ছে এটা পেতে আমাদের আমাদের যে হচ্ছে এই যে ট্যাটুটা, এই ট্যাটুর ভিতর যে যদি ট্যাটুর কোনো চেঞ্জ করতে হয়, যদি ট্যাটুর কালার চেঞ্জ করতে হয়, ট্যাটুতে ক্লিক করে আমরা এখান থেকে ট্যাটুর কালারও কিন্তু চেঞ্জ করতে পারি। যেহেতু এখন ট্যাটুর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাই না? আমার ট্যাটুটা ব্ল্যাক কালার চাচ্ছি বা অন্য ব্লু কালার চাচ্ছি, রেড কালার চাচ্ছি, আমরা সেটাকে সিলেক্ট করে অল শিফট ব্যাক স্পেস কি ফোরগ্রাউন্ড কালার না, এটা সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে ট্যাটুর কালারটা সেভ করলাম। এখন এখানে দেখেন হাতে ট্যাটু চলে আসছে। তাহলে এবার যদি আমরা এইখানে যেতে চাই, এটাতে অবশ্যই কন্ট্রোল এস দিয়ে এটাকেও সেভ করতে হবে। সেভ করলাম, এটা তারপরে আমাদের এখানে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, স্মার্ট অবজেক্টের ভিতরে স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করতেছি আমরা, তাই না? এটা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট। এর ভিতরে আমরা ট্যাটুটাও তো কি একটা স্মার্ট অবজেক্ট করেছি না আমরা? এখন ট্যাটু যদি আমরা চেঞ্জ করতে তাহলে স্মার্ট অবজেক্টের ভিতরে যেতে হবে। এখান থেকে যে আমরা যে কালারটা এখন সিলেকশন করব
সেই কালারটা এখানে দিলাম, কন্ট্রোল এস না দিলে তো সেভ হচ্ছে না, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এটা কেটে দিলেও সমস্যা নেই, কেটে দিলাম, এখানে চলে আসলো না। এখন এইখানে যেহেতু আসছে, এটা স্মার্ট অবজেক্টের ভিতরে, এটাতে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এটা ব্লু কালার আছে, এখন এখানে আমাদের ব্লু কালার অ্যাড হয়ে গেল। বুঝতে পেরেছেন? না, অল শিফট ব্যাক স্পেস, আমরা কি বলেছি, যদি সিলেকশন না করে কোনো না করে কালার চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, যে যদি ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে অল শিফট ব্যাক স্পেস, আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করতে চাই, তাহলে কি কন্ট্রোল শিফট ব্যাক স্পেস। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, এই ট্যাটুটা এখানে কালার চেঞ্জ হয়ে গেছে ট্যাটুর, আমি এটাকে এখন কেটে দিই। এখন আপনি এই কালার, আচ্ছা এই যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তাই না? আমরা এই যে কালার, এই কালার যদি আমরা এখন চেঞ্জ করতে চাই, ট্যাটুর ভিতরে যেতে হবে, যে আমরা যে কালারটা চাই সেই কালারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আমাদের ট্যাটুর কালার কি চেঞ্জ হয়ে গেল না? ট্যাটুর কালার চেঞ্জ হলো। এবার আমার এই ইমেজ, তো এটা ইমেজের সাথে এটাকে চেঞ্জ করতে হবে, তাই না? ইমেজে কি এটা চেঞ্জ হবে? আমরা যত সময় পর্যন্ত এখানে কন্ট্রোল এস ক্লিক করব না, তত সময় পর্যন্ত এখানে চেঞ্জ হয় না। আমাদের আগে কিন্তু সেম কালারটা ছিল বলে আমরা বিষয়টা বুঝতে পারলাম না। আমরা যদি এখান থেকে রেড কালারটা দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, ট্যাটুর কালার আমাদের এখন রেড, কিন্তু আমাদের মূল ইমেজে কি কালার রেড আছে? নাই। মূল ইমেজেও এটা সেভ করতে হলে কন্ট্রোল এস সেকেন্ডটাতেও আসতে হবে, কন্ট্রোল এস সেভ দেন, এবার মূল ইমেজে যাই, এইটা দেখেন সেভ হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? তো এইভাবে কি আমরা চেঞ্জ করতে পারবো? তাহলে 5টা কাজ কিরকম করতে পারবো না আমরা থেকে? করি নাই, তাই না? তো আমরা আজকে কনভার্ট টু স্মার্ট লেয়ার এবং ব্লেন্ডিং এর একত্রিত একটা কাজ দেখব। আমরা এগুলোকে মনে করেন যে ডিলিট করে দিলাম। আমরা বলেন। কি শিখবেন? বিজনেস কার্ড? বিজনেস কার্ড? এখানে অনেক কিছু শেখানোর কথা, সেগুলো হয়তো শেখাবো না, আবার অনেক কিছু শেখানোর কথা না, সেগুলো শেখাবো, বুঝছেন? তো ফটোশপে কিছু কাজ দেখবো আমরা, ইলাস্ট্রেটরে সব থেকে বেশি কাজ দেখবো, কারণ প্রিন্ট ডিজাইনের সব কাজগুলো সাধারণত ইলাস্ট্রেটরে করা হয়ে থাকে। আমরা ফটোশপে এই রিলেটেড একটা কাজ দেখবো। ডিজাইন রিলেটেড কোনো কাজ করতে হলে সেটা ইলাস্ট্রেটরে করতে হবে। আমরা একটা ইমেজ ওপেন করলাম,
কন্ট্রোল ভি, এটাকে কি করব, স্মার্ট অবজেক্টটাকে কনভার্ট করলাম। এখন এর ভিতরে গেলাম, আমরা এই গাড়িটা একটা কালার করব। কি কালার করব বলেন তো? গাড়িটার কি কালার করব বলেন? রেড কালার, রেড কালার করব। আমরা এখান থেকে ব্রাশটা নিলাম, রেড কালারটা সিলেক্ট করলাম, ব্রাশের আইকনটা ছোট করলাম, নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে আমরা ব্রাশ টুল নিয়ে জুম করে করে আমরা সিলেকশন করেও কালার করতে পারি। আমরা ব্রাশ টুল নিয়ে জুম করে করে একটা কালার করি। অপাসিটিটাকে 100% দেখবি যে অপাসিটি এবং ফলো 100% আছে কিনা। হুম, কেন হবে না? আমাদের আগে কর্নার গুলো ছোট করে দিয়ে করবো। আমরা ইরেজার টুল দিয়ে এটুকু মুছে দিলাম, এক্সট্রা চলে গেছিল। ব্রাশ টুলটা আবার নিচ্ছি, এই কাজগুলো তো অনেক সূক্ষ্ম, তো এই জন্য ছোট ছোট করে করতেছি, বুঝছেন?
এগুলো করে বড় স্পেস যেখানে আছে ওখানে পরে কল করে নিলে কালারটা সিলেক্ট করতেছি, কালার করব যেখানে যেখানে অবজেক্ট, হ্যাঁ যে অংশে কালার আছে সেই অংশে কালার করতেছি। আমি কিভাবে জুম করতেছি সেটা জানেন তো, জানেন তো আপনারা, যে আমরা অল্টের সাথে ক্লিক করতেছি, স্ক্রল, মাউসটাকে স্ক্রল করতেছি, জুম হচ্ছে, আর হচ্ছে এই হাতের চিহ্নটা আসতেছে, স্পেসে ক্লিক করতেছি, যে কিবোর্ডে যে স্পেস বার বড় যে লম্বা, ওইখানে ক্লিক করে মাউসের লেফট পাশ থেকে এরকম টানতেছি, যেদিকে যেতে চাচ্ছি সেদিকে আমরা যেতে পারি। ঠিক আছে? ভাইয়া আমি লেটে যাচ্ছিলাম কাজ থেকে। কেন? আচ্ছা, কেন? জরুরি কাজ ছিল। কি কাজ? জরুরি কাজ ছিল। অফিসে? জি। লিভ নিতে পারেন, ভিডিও তাহলে দেখে নিন। জি। জি, আসসালামু আলাইকুম। ভাই এটা তো সব ক্লাস, সব ব্যাচে ক্লাস 3 তাই না? না, ক্লাস 4। আমরা এখন বড় পরিবেশটাকে
কালারটা কি ব্যাক স্পেস দিয়ে আপনি রিমুভ করেন? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যায় এইভাবে, কন্ট্রোল শিফট জেড দিয়ে আবার হচ্ছে আবার ব্যাক আনা যায়, এটা আনডু বলা হয় যেটাকে। আর রিমুভ করতে হলে যে ইরেজার টুল নিয়ে একটা যে অংশটাকে এভাবে রিমুভ করা যায়, বুঝছেন? আর এটা আন্ডু রিডু বলতেছে, কথা বলতেছেন আপনি আন্ডু রিডু কথা। বুঝতে পারলাম না কি বললেন। কন্ট্রোল রেড দ্বারা তো আন্ডু রিডু হয়। আনডু আনডু কন্ট্রোল জেড দিয়ে। কন্ট্রোল শিফট জেড এসে রিডু। ভাই কন্ট্রোল শিফট জেড দিতে হবে। যদি ডিলিট করে আবার ফিরে নিয়ে আসতে চান, মোটামুটি আমরা কালারকে অ্যাড করেছি তাই তো। এভাবে কালার অ্যাড করতে পারবো সবার, কালার অ্যাড করতে পারবো এভাবে সবাই। আচ্ছা এখন আমাদের ব্লেন্ডিং অপশনে একটা ব্লেন্ডিং থেকে একটা অপশন চেঞ্জ করব। তো এইটা থাকবে হচ্ছে একদম নিচের দিকে কালার নামে একটা অপশন দেখেছি আমরা, যখন ব্লেন্ডিং থেকে কালারে ক্লিক করব, কালারে ক্লিক করি দেখছেন ব্লেন্ডিং মোডটা কি করলাম, যখনই কোনো কিছু কালারে চেঞ্জ করা হয় সেটা একটা রিয়েলিস্টিক লুক উপরে ইমেজে যেটা থাকে সেই টাইপের হচ্ছে শ্যাডো বা হাইলাইট আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আমাদের যদি প্রয়োজন হয় এই কালারটাকে একটু ডার্ক করা, ডার্ক কালারের জন্য কি করতে হয়, মাল্টিপুল, তাই না? আপনি মাল্টিপুলে যেতে পারেন, এখান থেকে এবার কোয়ালিটিটা যদি একটু কমান আপনার রেড কালারের রিয়েলিস্টিক লুকটা আপনি আস্তে আস্তে পেয়ে যাবেন। বা ফিলটা যদি আপনি একটু কমান আপনি রেড কালারের রিয়েলিস্টিক লুকটা পাবেন। যদি আপনার হাইলাইট কালার দরকার হয় তাহলে আপনি স্কিন মোড যান, আর যদি আপনার নর্মালি কালার করতে হয় বিভিন্ন কালার মোডে রাখতে হয়, প্রত্যেক কালার আপনি এরকম কালারে রাখেন। এবার হচ্ছে আপনি যে কালার দিতে আছেন, ফোরগ্রাউন্ড কালার গ্রিন আছে, অল শিফট ব্যাক ডিসপ্লে অবশ্যই আগে সিলেক্ট করে রাখবেন, মুভ টুলটা নেবেন, অন্য জায়গায় একটা ক্লিক করবেন, এবার লেয়ারটাকে সিলেক্ট করেন, অল শিফট ব্যাক স্পেস, কালারটা আসলো। নতুন একটা কালার দিতে চাচ্ছি, এইটা অল শিফট ব্যাক স্পেস, এই কালারটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? সবাই কি বুঝতে পেরেছি? বোঝা গেছে? বলেন একবার বলেন। সিলেকশনের সাহায্যে করলে অবশ্যই সহজ হবে, কিন্তু সেই সিলেকশনটা পারফেক্ট ভাবে তো করতে হবে আমাদের। এই কর্নার গুলো সিলেকশন পারফেক্ট ভাবে করা যায় না যদি না আপনি পেন টুল না ইউজ করেন। পেন টুল ইউজ করলে এই সিলেকশন গুলো সঠিকভাবে করা যায় না। এগুলো এখন কালার চেঞ্জ করে ডিলিট করে দিই, এখানে তো
হ্যান্ডেল আমাদের। বুঝতে পেরেছেন সবাই? এভাবে কাজগুলো করতে পারবেন না? পারবেন তো প্রত্যেকে? অ্যাটলিস্ট এরকম 5টা গাড়ির এরকম ব্যাকগ্রাউন্ড করবেন, কালার চেঞ্জ করবেন। বুঝতে পেরেছেন? ব্লেন্ডিং মোডের সাহায্যে। ভাই ব্রাশ টুল ছোট বড় করতেছেন কিভাবে? আচ্ছা, ব্রাশটা ছোট বড় করতেছি যে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে না, অ্যারো বলতেছি, কিবোর্ডের হচ্ছে যে ব্র্যাকেট আছে না, সেকেন্ড ব্র্যাকেট দেখছেন? রাইট সাইডের সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে বড় হয়, লেফট সাইডের ব্র্যাকেটটা দিয়ে ছোট হয়। অনেক সময় আমাদের সামনে আপনাদের সামনে আইকনগুলো দেখতে হবে না, এটার কারণ হচ্ছে ক্যাপস লকে ক্লিক করা থাকে। ক্যাপস লক ক্লিক করলে আইকনগুলো দেখা যায়, অথবা আপনি ব্রাশের এইখান থেকে ক্লিক করে আপনি ব্রাশ সাইজটা ছোট বড় করতে পারেন। বুঝতে পেরেছেন? জি। তো ব্রাশ টুল নিয়ে আগামীকালকে ক্লাস হবে, বিস্তারিত দেখানো হবে, সমস্যা নেই। ব্রাশ টুল সম্পর্কে দেখাবো। বুঝতে পেরেছেন? জি। তো এইভাবে কি আমরা যে কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারবো না? যদি আমাদের কোনো ড্রেসের কালার চেঞ্জ করতে হয়, পারবো না? ইনশাআল্লাহ পারবেন। এভাবে আপনারা কি করবেন, 5টা ড্রেসের কালার চেঞ্জ করবেন, 5টা এরকম যে কোনো গাড়ির কালার চেঞ্জ করবেন, 5টা ট্যাটুর যে অ্যাডজাস্টমেন্ট দেখালাম অ্যাডজাস্টমেন্ট করবেন, 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই 20টা হচ্ছে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক। বুঝতে পেরেছেন সবাই? 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভ, 5টা অ্যাডজাস্টমেন্ট, 5টা কালার রিপ্লেসমেন্ট গাড়ির, 5টা ড্রেসের কালার রিপ্লেসমেন্ট। ক্লিয়ার? অ্যাডজাস্টমেন্ট বলতে যে ট্যাটু বলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন কি কি কাজ? এখন আপনি যখন এখান থেকে কন্ট্রোল সেভ দিবেন, তখনই শুধুমাত্র এটাতে সেভ হবে, তাই না? কন্ট্রোল যদি আমরা সেভ দিলাম, তখন আমাদের এই গাড়ির কালারটা এটা চলে আসলো, তাই না? এখানে আমাদের এই কাজটা আরো নিখুঁত ভাবে করতে হলে এই যে এর উপরে আমাদের কালার চলে গেছে, আমরা এটাকে ছোট করে, হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করে কাজ করবেন। স্মার্ট অবজেক্ট করে নিতে হবে তা না, স্মার্ট অবজেক্ট না করলে সমস্যা নেই, কিন্তু করে নিয়ে কাজ করবেন। যেন কিভাবে কাজ করে সেটা মনে থাকে, বুঝতে পারেন। বুঝছেন? বুঝতে পেরেছেন সবাই? এরকম নিখুঁত ভাবে কাজ করবেন। ওই হুর পার করে এই গ্রিলের উপরে দাগ করে থাকবে, এই জায়গায় কর্নারে ভালো করে দিবেন না, এইভাবে যেন না হয়। একটা কাজ করলে সেই একটা কাজ পারফেক্ট ভাবে করতে হবে। ঠিক আছে? এখান থেকে কি কালার মনে থাকে যেন, ব্লেন্ডিং থেকে কালার, আমরা এই কালারটা সেভ করে দিতাম, কন্ট্রোল এস, চলে আসলো।
এটা ডিলিট করে দিলাম, সমস্যা নেই। আমাদের এখন এখানে এটা রাখলেই হচ্ছে। যদি আমাদের পরবর্তীতে আবার এই কালারটা চেঞ্জ করতে মন চাই, আমরা স্মার্ট অবজেক্টে যদি ক্লিক করি, আমাদের এই যে আবার এই দেখেন এই ফোল্ডার সহ চলে আসবে। এই ফোল্ডারে ক্লিক করলে আপনি যে কোনো কালার সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট আই, শিফট আই যেটা ইউজ করবেন, ফোরগ্রাউন্ডের জন্য অল্টার শিফট আই, ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল শিফট আই দিয়ে ভাবে কালার দেন। আবার আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন, এখানে সেটা চলে আসলো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি আপনার কখনো এই স্মার্ট অবজেক্টকে নরমাল এরে কনভার্ট করতে হয়, একটা তো যে কোনো টুলস নেন, ইরেজার টুল, অথবা হচ্ছে আপনি আপনার কি বলে ব্রাশ টুল নেন, নিয়ে পিকচারের উপর ক্লিক করেন, এখান থেকে একটা নোটিফিকেশন আসবে, ওকে করলে আপনার নরমাল এরে হয়ে যাবে। অথবা আপনি মাউসের রাইট পাশে ক্লিক করেন, এখান থেকে কনভার্ট টু নরমাল, কনভার্ট এই রাস্টারাইজ লেয়ারের অপশনটা পাবেন, ঠিক আছে? অথবা লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট, এখান থেকে কনভার্ট টু লেয়ার, এটা না তো, আচ্ছা আপনারা এইভাবে করবেন। এখানে মাউসের রাইট পাশে ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে করবেন, অথবা ইমেজের এখানে ক্লিক করলে আপনি ওকে করলেও এটা রাস্টারাইজ লেয়ারে কনভার্ট হয়ে যাবে। যদি রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করেন, পরবর্তীতে আপনি কিন্তু এটা চাইলে আর চেঞ্জ করতে পারবেন না, কারণ সেই ডিটেলস গুলো ডিলিট হয়ে যাবে কিন্তু। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। আর স্মার্ট অবজেক্ট নিয়ে করলে সবসময় চেঞ্জ হ্যাঁ, যদি আপনি স্মার্ট অবজেক্ট নিয়ে এরকম থাকে, আপনি এখন কন্ট্রোল শিফট সেভ দিয়ে দিয়েছেন, আপনার কাছে পিডিএফ পিএইচডি ফাইলটা আছে, যদি পিএইচডি ফাইল থাকে, আপনি যে কোনো সময় এই ফাইলটা ওপেন করে ওইখানে কাজ করতে পারবেন। আবার মাথায় রাখতে হবে যে স্মার্ট অবজেক্ট মানে এরপরে কাজ শুরু করতে হবে। স্মার্ট অবজেক্টের ভিতরে থাকলে যদি কোনো কিছু চেঞ্জ করে আমরা সেটা করতে পারবো, কিন্তু স্মার্ট অবজেক্ট অবস্থায় যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছু আর চেঞ্জ করতে পারবো না। বুঝতে পেরেছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। তো আপনারা এই যে কাজগুলো দিলাম, এই কাজগুলো করবেন প্রত্যেকেই।